নমস্কার। মাঝে মধ্যেই বাজে কথা বলার একটা তাড়না অনুভব করি। চতুর্দিকে এত সব বাজে কাজ, বাজে ঘটনাবলী, বাজে দৃশ্যাবলী সম্মুখীন হই, সেগুলো আমাকে বেশ চিন্তিত করে, আমাকে স্পর্শ করে। তাই অবিরাম বাজে কথা বলার একটা ইচ্ছেদ মনের ভেতরে চলতে থাকে, আন্ডার কারেন্টের মতো। কিন্তু সব কথা তো গুছিয়ে বলতে পারি না। এই যে আমি বলতে পারি না, এই যে আমি শব্দটির উপর আমি কর্তৃত্ব আরোপ করলাম, অর্থাৎ আমি কর্তা, এটা কতটা যুক্তিসঙ্গত এটা নিয়ে আমি বেশ চিন্তিত হয়ে পড়ি। কারণ যখন আমি এই সব কথা বলছি তখন আমার সামনেই একটি বাড়ির আলিশায় দুইটি পায়রা, একটি আপাত শ্বেত এবং অন্যটি তুলনায় কৃষ্ণ, দুজনে চঞ্চুতে চঞ্চুতে, মুখে মুখে, ঠোঁটে ঠোঁটে লগ্ন হয়ে কিসের যেন একটা লড়াই করছে, অথবা ওদের প্রেম বিনিময় করছে, অথবা ওরা অন্যতর কিছু ভাষায় কথা বলছে, যে ভাষা আমি খানিকটা বুঝি, অনেকটা বুঝি না, আবার আমি অনেকটা বুঝি, খানিকটা বুঝি না। এই পায়রা দুটির ছবি যদি আমি আপনাদের এখন দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতাম যে বাজে কথা বলার তাগিদ মানুষের বুকের ভেতর কেন জন্মায়। কিন্তু আমার কাছে সেই যান্ত্রিক সুবিধা নেই যে এখনই আমি আপনাকে ক্যামেরা উল্টো করে সেই ছবিটি দেখাতে পারবো। আবার এই ছবিটা এখন আমি অন্য একটি ক্যামেরার সামনে ভিডিও বন্দি করে রেখে দেবো এবং আমার এই ভিডিও চলাকালীন সময়ে আপনাদেরকে দেখাতে পারবো, তেমন সম্ভাবনাও কম। কারণ এই মুহূর্তে আমার কাছে আর কেউ নেই যাকে ওই ভিডিওটি বন্দি করতে বলতে পারবো। তো যাই হোক, এটা আপনারা মনশ্চোখে কল্পনা করে নিন যে যেরকম বর্ণনা দিলাম, দুটি পায়রা নিজেদের মধ্যে লড়াই করছে নাকি ভালোবাসাবাসি করছে, সেটা আমি ঠিক স্পষ্ট বুঝে উঠতে পারছি না। ব্যাপারটা আমার কাছে কোথায় যেন বাজছে। তো যাই হোক, এখন এই বাজে কথা বলতে গেলে একটা বিষয় ঠিক করে নিতে হয়, নাহলে কি হয়, আমি যত সব অবিরাম বাজে কথা বলে চলতে পারি তাতে বেশ কিছু পোস্ট মডার্ন বাজে কথা বলা যেতে পারে। হ্যাঁ, আপনার উত্তর আধুনিক বাজে কথা বা আধুনিকোত্তরও বাজে কথা, যার কোনো শুরু নেই, যার কোনো শেষ নেই, যার যেখানে ইচ্ছা শুরু হতে পারে, যেখানে ইচ্ছা সেখান থেকে প্রস্থান করা যেতে পারে, যার কোনো কেন্দ্রীয় বিষয় নেই, যার কেন্দ্র নেই, যার পরিধি নেই, পরিধি থাকলেও কেন্দ্র নেই, যা সমস্ত দিক দিয়ে যা উন্মুক্ত এবং যা কোনো একটি নির্দিষ্ট বিষয় দ্বারা সীমিত নয়, সীমাবদ্ধ নয়, এমন সব পোস্টমডার্ন বাজে কথা অবিরাম বলে চলা যেতে পারে। কিন্তু তাতে করে আমি যা বলতে চাইছি, যা বলার নয় অথচ বলতে চাইছি, যা অকথ্য
তাকে আমি কথন রূপ দিতে চাইছি, এটার একটা সমস্যা হয়। তাই আমাকে একটা বিষয় ঠিক করে নিতে হয়, এবং বিষয় যখনই আমি ঠিক করে নিই তখনই সেটি আর পোস্টমডার্ন থাকে না, সেটি আর উত্তরাধুনিক থাকে না, সেই বাজে কথাটি আর উত্তরাধুনিক থাকে না। এটা আধুনিক বাজে কথা হতে পারে, বা বা কোনো প্রাগৈতিহাসিক বাজে কথা হতে পারে, কোনো পুরাতন দিনের অতি অতি পুরাতন অতি জীর্ণ কোনো বাজে কথা হতে পারে, হয়ও। তো আজকে যে বাজে কথাটি আমি নিয়ে সকাল থেকে চিন্তা করছিলাম সেটা হলো যোগ্যতা। যোগ্যতা বললেই তার বিপরীতে আরেকটি শব্দ এসে দাঁড়ায় অযোগ্যতা। এই যোগ্যতা এবং অযোগ্যতা এই বিষয়টি নিয়ে আমি চিন্তা করছিলাম। আমি সকালে ফুলের বাগানে গিয়েছিলাম। ফুলের বাগানে প্রতিদিনই যাই, প্রতিদিনকার মতো আজও গেছি এবং সেখানে আজ বিশেষ করে চোখে পড়লো, যেটা আমার প্রতিদিনই চোখে পড়ার কথা ছিল বা অন্যান্য দিনও চোখে পড়ার কথা ছিল কিন্তু পড়েনি, আজ সে বিষয়টি চোখে পড়লো যে গাছগুলো ছোট অথবা বড়, যাতে ফুল বা ফলের তেমন ভার নেই, বাহার নেই, আধিক্য নেই, উপস্থিতি নেই, সেই সমস্ত গাছগুলি ঋজু মেরুদণ্ড নিয়ে দাঁড়িয়ে আছে। কেমন একটা অহংকৃত ভাব তাদের আচারে ব্যবহারে। যখন তারা বাতাসে আন্দোলিত হচ্ছে বা রোদের ছায়া ফেলছে, তার মধ্যেও একটা স্পষ্ট ঔদ্ধত্য আমি দেখতে পেলাম। আর পাশে কয়েকটি গাছ দেখলাম, কয়েকটি ফুলের গাছ, কয়েকটি ছোট ছোট ফলের গাছ দেখলাম, যারা ফুল এবং ফলভারে নুয়ে পড়েছে, তাদের মেরুদণ্ড বেঁকে গেছে, তারা মাটির সঙ্গে 30-45 ডিগ্রি কোণে অবস্থান করছে, কেউ কেউ বা মাটির উপর শুয়েও পড়েছে। তাহলে এদের অহংকারটি বিলীন হতে চলেছে বা বিলীন হয়ে গেছে। যদি আমি ওই নিজের মেরুদণ্ডের উপর দাঁড়িয়ে থাকাটিকে অহংকার বলে মনে করি, তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে গাছগুলি সোজা দাঁড়িয়ে আছে, যাদের ফুল নেই, ফল নেই, শুধুমাত্র তারা তাদের জীর্ণ শরীরটি নিয়ে উপস্থিত রয়েছে, খুব একটা যে শারীরিক ঐশ্বর্যও রয়েছে তেমন নয়, তাদের এই যে ঋজুতা, তারা যে সোজা দাঁড়িয়ে আছে, এই ঋজুতা, এই অহংকার, এই ঔদ্ধত্য, এসবের উৎসটা কি, এর কারণটা কি? আর যে গাছগুলো ফুল এবং ফলভারে মাটিতে নুয়ে পড়েছে, যাদের কিনা এই যে দিচ্ছি, তারা যে দিচ্ছে, ফুল দিচ্ছে, ফল দিচ্ছে, রং দিচ্ছে, গন্ধ দিচ্ছে, মধু দিচ্ছে, রস দিচ্ছে, বিনোদন দিচ্ছে, প্রেমে উৎসাহ যোগাচ্ছে, এই যে ফুলগুলি বিশেষত, তারা তো দিচ্ছে অনেক কিছু। তো যারা এত কিছু দিচ্ছে, তারা কেন 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 15 ডিগ্রি বা একদম মাটিতে অনুভূমি এভাবে নিয়ে পড়েছে, অথবা মাটিতে একবারে মাটির উপরে শুয়ে পড়েছে? কেন 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 এখন এই উপমা কি আমার টানা ঠিক হলো? এই গাছেদের ফুল ফল ভারের মধ্যে এই অহংকার, ঔদ্ধত্য, গর্ব, এগুলি আরোপ করা কি সঠিক কাজ হলো? না, হলো না। সেই জন্যই তো এটা বাজে কথা। হলো না বলেই আমার এই আলোচনা সদা সর্বদা বাজে কথা। বিষয় আমার একটি দরকার, তাই আমি যোগ্যতা এবং অযোগ্যতা বিষয়টি নিয়েছি, কিন্তু মূলত এটি বাজে কথা। এখন এই যে গাছগুলি, এদের তো যোগ্যতা রয়েছে, এরা তাদের রূপে, রঙে, বর্ণে, বৈচিত্র্যে ভরিয়ে তুলেছে নিজেদেরকে, চারপাশের আলোকে গৌরব দান করেছে, চারপাশের আলোকে বিত্তশালী করে তুলেছে, চারপাশের আলোকে তাদের
সেই আলোকে নিজেদেরকে মানে আলো নিজেকে চিনতে শিখছে এই ফুলগুলির রূপ রং রসের সহযোগিতায়, এদের সাহচর্যে, এদের উপস্থিতিতে। তাহলে এরা তো এত কিছু দিচ্ছে, তাহলে যারা এত কিছু দিচ্ছে তাদের অহংকার কোথায়, তাদের ঔদ্ধত্য কোথায়? তারা কেন আকাশের দিকে মাথা উঁচু করে প্রতিস্পর্ধী হিসাবে দাঁড়িয়ে নেই? কেন? তাহলে আবার কি সেই পুরনো সংস্কৃত সেই শ্লোকটি, আমার সংস্কৃত আমার মুখে আসে না, আমি অসংস্কৃত মানুষ, তাই শুদ্ধ বাংলা আমার মুখে আসে না, সংস্কৃত আমার মুখে আসে না, এবং অন্যান্য সব সমৃদ্ধ ভাষাগুলির ক থেকে ম পর্যন্ত কিছুই আমার মুখে আসে না। বোবার যে ভাষা, সেই ভাষা দিয়ে যদি কথা বলা যেত, বা যায়ও হয়তো অনেক সময়, সেই বোবার ভাষা দিয়ে যদি আমি ভিডিও বানাতে পারতাম, তাহলে হয়তো আমি কিছুটা বোঝাতে পারতাম, কারণ আমার অন্য ভাষায় দখল নেই। তো কথা হচ্ছিল যোগ্যতা নিয়ে, অযোগ্যতা নিয়ে। আমি প্রায়শই আমার যে কোনো কাজে আমি যখন হাত দিই, কাজ বা অকাজ, যখনই আমি হাত দিই তখনই আমি তার আগে স্বীকার করে নিই যে আমি একটি অযোগ্য ব্যক্তি, আমি একটি অশিক্ষিত ব্যক্তি। এই কথাটি বলার কারণ হচ্ছে, যোগ্যতার কোনো মাপ নেই, যোগ্যতা অনন্ত, অসীম। এই যে গোটা ব্রহ্মাণ্ডব্যাপী এই মহা সৃষ্টির চতুর্দিকে যে সমস্ত বিপুলতম আয়োজন এবং প্রতি মুহূর্তে ঘটে চলা কোটি কোটি ঘটনার এক কি বলবো, ভি বালসারা সম আয়োজন, ভি বালসারা সম সাজুজ্য গোটা ব্রহ্মাণ্ডব্যাপী। হয়তোবা ভি বালসারা সম সাজুজ্য এই উপমাটি হয়তোবা কারণ নিশ্চিতই খুব তুচ্ছ উপমা একটি হয়ে গেল, ছোট উপমা হয়ে গেল, কিন্তু ভি বালসারা আমার মতো একজন ব্যক্তির কাছে যতটা অপরিসীম, অসীম, বিশাল, বিরাটতম, সেই তুলনাটিকে মাথায় রেখে আমি এটা বললাম, ব্রহ্মাণ্ডের সঙ্গে তুলনা করে আমি এটা বলিনি। তো সেই যে ঘটনাবলী, সেই যে আয়োজন, সেই যে সমারোহ, সেই যে পরিবেশন, সেই যে অলঙ্করণ, সেখানে কার যোগ্যতা কতটা অসীম, কার যোগ্যতা কতটা স্ফূর্ত, কার যোগ্যতা কতটা মূর্ত, কার যোগ্যতা কতটা পরিপূর্ণ বা পরিপূর্ণতার কাছাকাছি, তা আমি জানি না। কিন্তু আমার কোনো যোগ্যতা নেই, এটা আমি স্পষ্ট টের পাই। এখন প্রশ্ন আসে যে আমার যদি যোগ্যতাই নেই, তাহলে আমি কাজে হাত দিই কেন? আমার যদি যোগ্যতা নেই, তবে আমি কাজে হাত দিই কেন? না, আমি যদি কাজে হাত না দিই, তাহলে কাজটি আমাকে পরীক্ষা করার সুযোগ পাবে না। আমি সেই কাজে উত্তীর্ণ নাকি অনুত্তীর্ণ, আমি সেই কাজের জন্য উপযুক্ত নাকি অনুপযুক্ত, আমি সেই কাজের জন্য নবিশ নাকি আমি অত্যন্ত দক্ষ, এই সমস্ত সত্য, আপাত সত্যকে প্রমাণ করার সুযোগ সেই কাজগুলি পাবে না।
তাই সেই যে কাজগুলি, সেই কাজগুলির সম্মান রক্ষার্থে আমাকে কাজগুলোতে হাত লাগাতে হয়, শুরু করতে হয়। বা এই যে দৌড়ের মাঠ, যেখান থেকে আমরা দৌড় শুরু করি, প্রথম হবে না একজন, দ্বিতীয় হবে না একজন, তৃতীয় হবে না একজন, অন্যরা কোনো স্থান অধিকার করতে পারবেন না। কেউ কেউ মাঠের মাঝখানে দৌড় ক্ষান্ত রেখে বেরিয়ে যাবেন, কেউ কেউ মাঠের মাঝখানে পড়ে যাবেন ভুল পদক্ষেপ রাখার জন্য, দৌড়ানোর সময় ছন্দ পতনের জন্য পড়ে যাবেন, অথচ দৌড়ে অংশগ্রহণ করেন সবাই। আমিও ওই দৌড়ের যে শুরুর যে নির্দিষ্ট স্থানটি, সেখানে আমি গেলাম, আমি দাঁড়ালাম, আমি অংশগ্রহণ করলাম, আমি হয়তো দৌড় শুরুই করতে পারলাম না, তেমনও ঘটনা ঘটে। তেমনও ঘটনা ঘটে, যেমন আমি কবিতা পাঠ, কবিতা লেখা, কবিতা বোঝা, কবিতা বলা, কবিতাকে অনুভব করা, এই সব বিষয়ে আমি যখন অনধিকার চর্চা করি, আমি যখন অনধিকারী হিসাবে প্রবেশ করি, তখন আমি স্পষ্ট বুঝতে পারি যে সেই সব কাজ আমাকে ক্ষমার চোখে, করুণার চোখে শুধু দেখে তাই নয়, হয়তোবা ক্ষমার চোখে বা করুণার চোখে দেখেও না। কাজ কর্মীকে বা যে কর্ম করতে চায় তাকে কখনো ছোট জ্ঞান করে না, উপেক্ষা করে না, কিন্তু উৎসাহ যোগায়। সেই কাজগুলি আমাকে উৎসাহ যোগায়, আমার সমস্ত অযোগ্যতাকে ব্লটিং পেপারে শুষে নেবার চেষ্টা করে, এবং সেই চেষ্টার ফলে আমি কখনো কখনো দশমিক চিহ্নিত কোনো সংখ্যার দ্বারা আমার যোগ্যতার মানের প্রমাণ পাই। কখনো আমি 0.1%, কখনো আমি 0.001%, কখনো আমি 0.0000001%, এরকম, বা আরও অনেক শূন্য ব্যবহার করতে পারেন। যোগ্যতা অর্জন করতে পারি বা যোগ্যতার প্রমাণ দিতে পারি। তাতে কাজগুলো, যেগুলো কাজ, সেই কাজগুলোর কোনো মানের ঘাটতি হয় না, কারণ কাজ একটি আইডিয়া, কাজ সে যে কোনো লোকের দ্বারা সম্পন্ন হতে পারে, যে কোনো লোক সেই কাজে হাত দিতে পারে। তাই যিনি কর্মী, যিনি কাজের কাজী, যিনি ওস্তাদ, তিনি সেই কাজটি যখন সুচারুরূপে সম্পন্ন করে দেবেন, তখনই বোঝা যাবে যে কাজটির বিন্দুমাত্র হানি আমি তার সম্মান, তার ঐশ্বর্য, তার বিরাটত্ব, তার অসীমত্বের বিন্দুমাত্র হানি করতে আমি আমার অদক্ষতা দিয়েও, আমার অযোগ্যতা দিয়েও পারিনি। কাজটি শুধু আমাকে সুযোগ দিয়েছে আমার যোগ্যতা এবং অযোগ্যতাকে বুঝে নেবার অবকাশ দিয়েছে, আমাকে সুযোগ দিয়েছে কাজে নামবার, এবং আমার যোগ্যতা বা অযোগ্যতার সীমা, পরিমাণ, সেটাকে বুঝে নেবার অবকাশ দিয়েছে। প্রতিটি মানুষেরই কোনো না কোনো দিকে যোগ্যতা থাকে, প্রতিটি মানুষের কোনো না কোনো দিকে যোগ্যতা থাকে। আমি এই ক্ষেত্রে যোগ্যতার শতাংশের হিসাবে যাচ্ছি না, আমি যোগ্যতাকে একটি কনস্ট্যান্ট রাশি হিসাবে, একটি ধ্রুব রাশি হিসাবে ধরে নিচ্ছি। ধরে নিয়ে আমি এই যে পাখিটি আমার সামনে, একটি বুলবুলি পাখি একটি লোহার অ্যাঙ্গেলের ওপরে বসে ঠিক আপনার উত্তর পূর্ব কোণে বসে আছে, একাকী। মাঝে মাঝে সে
360 ডিগ্রি কোণে মাথা ঘুরিয়ে বিভিন্ন দিকে তাকাচ্ছে। পৃথিবীটাকে সে হয়তো বুঝে নেবার চেষ্টা করছে, আর তারই মাথার উপর দিয়ে তারই স্বজাতি বা অন্যান্য জাতিভুক্ত বিভিন্ন পাখি আকাশ দিয়ে তার উপর দিয়ে উড়ে যাচ্ছে। এখন এই যে পাখিটি বসে আছে, এ যদি অনুভব করে যে তার যোগ্যতা নেই, তাহলে কি তার অস্তিত্ব থাকবে? এই যে সে ডানা মেলে একটি জায়গা থেকে আরেকটি জায়গায় যেয়ে বসছে, সেখানে কিছু অন্বেষণ করছে, আবার সেখান থেকে আরেক জায়গায় উড়ে যাচ্ছে। সে যদি ভাবে আমার উড়ার কোনো যোগ্যতা নেই, আমার অন্বেষণের কোনো যোগ্যতা নেই, আমার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার কোনো যোগ্যতা নেই, বা একটি পাখি এবং অন্য একটি পাখিনী, যদি পাখির স্ত্রীলিঙ্গ কি পাখিনী হয় জানি না, তো তাদের মধ্যে ভালোবাসার আদান প্রদানে তার কোনো যোগ্যতা নেই, সে লেখাপড়া জানে না, তার কাছে কোনো ভাষা নেই, তার কাছে কোনো লিপি নেই, তার কাছে কিছু আছে কেবল কিছু কণ্ঠ নিঃসৃত শব্দ, কণ্ঠ নিঃসৃত কিছু ধ্বনি আছে, কিছু ধ্বনি আছে যা দিয়ে সে তার প্রেমাস্পদকে, তার বন্ধুকে, তার শত্রুকে, তার সহযোগীকে এবং তার পরিপার্শ্বকে সে তার নিজের উপস্থিতির জানান দেয়। তো সে যদি মনে করতো তার যোগ্যতা নেই, তাহলে কি এইগুলি সে পেরে উঠতো না। আবার অনেকে তো পারেও না, না পারা সত্ত্বেও তারা অংশগ্রহণ করে থাকে। বলাই হয়ে থাকে যে অংশগ্রহণ করাটাই বড় কথা, হার জিতটা বড় কথা নয়। যিনি জিতে যান, যিনি কৃতকার্য হন, যিনি প্রথম হন, যিনি গৌরবান্বিত হন, তার কাছে শেষমেশ হয়তো হার জিত একটা বিষয় হয়ে দাঁড়ায়, কারণ তার বুকের মধ্যে তখন অহংকারের আগ্নেয়গিরি মাথাচাড়া দেয়। সেই কারণে সে তখন মনে করে যে যার যোগ্যতা নেই, যে অযোগ্য, সে কেন কাজে অংশগ্রহণ করেছে। খেলার মাঠে ভিড় বাড়ছে তো, খেলায় বাধা বিঘ্ন ব্যাঘাত সৃষ্টি হচ্ছে তো, এবং সমস্ত লোকের নজরের সম্পূর্ণটা সে পাচ্ছে না। হয়তো অনেকটাই সে পাচ্ছে, অধিকাংশটাই সে পাচ্ছে, কিন্তু সম্পূর্ণটা পাচ্ছে না। এই সম্পূর্ণটা পাওয়া তার একটা চাহিদা, এবং সেই চাহিদা তাকে তার অহংকার যোগান দেয়, তার গর্ব, তার গৌরব তাকে যোগান দেয়। কিন্তু আমরা যারা মাঠে খেলা দেখতে যাই, শুধু বিজয়ী দলটিকেই কি আমরা দেখি? না, যে দলটি পরাজিত হয়েছে, যে দলটি হেরে গেছে, তাদের খেলাও আমরা দেখি। সেই দলের সবচেয়ে যে মানে খেলোয়াড়টি সবচেয়ে অদক্ষতা প্রমাণ করেছে, বা দক্ষতা প্রমাণে যার ঘাটতি দেখা গেছে সবচেয়ে বেশি, তার দিকেও তো আমাদের নজর যায়। ফলে যে কৃতকার্য মানুষটি, যে মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত সমস্ত খেলোয়াড়ের পা থেকে বল ছিনিয়ে নিয়ে বিভিন্ন রেখার মধ্য দিয়ে নিজের শারীরিক অঙ্গভঙ্গির প্রকাশ ঘটাতে একটি সুচারু চিত্রের মতো গিয়ে গোলবারে, বিপরীত পক্ষের গোলবারের মধ্যে বলটিকে নিক্ষেপ করে, শুধুমাত্র তার দিকেই আমাদের দৃষ্টি নিবদ্ধ থাকে না। সকলের কারো হেরে যাওয়া লোকটির দিকেও দৃষ্টি থাকে। এই হেরে যাওয়া লোকটির দিকে যার দৃষ্টি থাকে, তার দৃষ্টিকে ওই অহং সমৃদ্ধ, অহংয়ে ঋদ্ধ,
অহংয়ে সুসজ্জিত মানুষটি বা ব্যক্তিটি বা অংশগ্রহণকারী ক্রীড়াবিদটি বা অন্যান্য ক্ষেত্রে যা যা ধরে নিতে পারেন, তারা সহ্য করতে পারে না। এই যে অযোগ্যতা, এই যে অপটুতা, এই যে অদক্ষতা, বুঝতে হবে যিনি যোগ্য, যিনি পটু, যিনি দক্ষ, তাকে একদিন এইখান থেকেই উঠে আসতে হয়েছে। এবং তিনি যে দক্ষ, তিনি যে পটু, তিনি যে যোগ্য, এটা প্রমাণ হচ্ছে এই অপটু, অযোগ্য, অদক্ষদের উপস্থিতির কারণেই। তাই এদেরকে উপেক্ষা করা তার উচিত নয়, বরং এদের প্রতি তার সহানুভূতি থাকা উচিত, এদের প্রতি তার সহমর্মিতা বা বন্ধুত্ব সুলভ মনোভাব থাকা উচিত বলে আমি মনে করছি। কোনো কোনো মানুষ মনে করে, যারা পাগল টাইপের লোক আর কি, পাগল তো হয় না, পাগলের বড় অভাব, পাগল পাওয়া যাবে না, পাগলে বাজারে নেই, তথাপি আমরা ধরে নিই তুলনামূলকভাবে এই লোকটি পাগল। তো এরকম দু একটি পাগলের মধ্যে অযোগ্যদের প্রতি, অযোগ্যতার প্রতি একটা সমীহ মনোভাব, একটা শ্রদ্ধাশীল মনোভাব দেখা যায়। সেই শ্রদ্ধা, সেই মনোযোগী দৃষ্টিভঙ্গি অযোগ্য লোকটিকে, যে বিশাল যে ছবির যে ক্যানভাস, সেই বিশাল ছবির ক্যানভাসকে ঋদ্ধ করে তুলতে সাহায্য করে। একটি বিরাট বড় ক্যানভাস, সেখানে একটি বড় বটবৃক্ষ আছে, তার পাশ দিয়ে একটি চওড়া রাস্তা ক্রমশ সরু হতে হতে অনন্তে গিয়ে কোথায় অদৃশ্য হয়ে গেছে, শেষ হয়ে যায়নি, অদৃশ্য হয়ে গেছে। এবং রাস্তার দুপাশে আরও অনেক প্রচুর গাছপালা, অনেক ঘরবাড়ি, অনেক মানুষজন, অনেক অন্যান্য প্রাণী সকল, এবং উপরে অনন্ত আকাশ, সেখানে উড়ন্ত বিভিন্ন রকমের পাখি। এই সবের মাঝখানে কোথাও একটি ছোট গুল্মজাতীয় উদ্ভিদ মরে শুকিয়ে শেষ অস্তিত্বটুকু নিয়ে হাজির রয়েছে, অথবা একটি খোঁড়া কানা ভিখিরি রাস্তার পাশে বসে আছে কারো করুণা পাওয়ার আশায়, কারোর দয়া পাওয়ার আশায়, অথবা এই মানচিত্রের মধ্যে, মানে এই ক্যানভাসটির মধ্যেই কোথাও একটা গর্ত দেখা যাচ্ছে এবং সেই গর্তের মধ্যে নিচের দিকে অপরিসীম অন্ধকারের ইঙ্গিত মিলছে। এই সব যে ঋণাত্মক ঘটনাগুলি, ঋণাত্মক চিত্রগুলি, নাবাচক চিত্রগুলি, নেতিবাচক ছবিগুলি বা ধারণাগুলি সবাই মিলে ওই বিশাল বটবৃক্ষটিকে এবং ওই অনন্ত দূর পর্যন্ত অদৃশ্য হয়ে যাওয়া রাস্তাটিকে বিরাটত্ব দান করছে। অর্থাৎ তাদের যে যোগ্যতা, ওই রাস্তাটির, এই দীর্ঘতম রাস্তাটির এবং ওই বিশাল বটবৃক্ষটির যে যোগ্যতা, সেই যোগ্যতা সম্পূর্ণটাই তাদের নিজের নয়, এদের দেওয়া যোগ্যতার একটা সম্মিলিত চেহারা,
একটা মানে সবটা জড়ো করলে যেটা হয়, অনেকের অযোগ্যতাকে জড়ো করে এক জায়গায় জড়ো করলে যতটা হয় সেই ততটা পরিমাণ যোগ্যতা এরা পেয়েছে ওদের অযোগ্যতার বিনিময়ে। এভাবে সাদা কালো, ছোট বড়, আলো অন্ধকার, ভালো মন্দ, দীর্ঘ খর্ব, উচিত অনুচিত সব কিছু ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে তোমার এবং আমার জন্য। সুতরাং তুমি তোমার যোগ্যতা নিয়ে উজ্জ্বলতর থাকো, আর আমি আমার অযোগ্যতা দিয়ে তোমাকে আরও বেশি উজ্জ্বল করে তুলতে সাহায্য করব, এবং আমি আমার নিষ্প্রভতা নিয়ে গৌরবের সঙ্গে বিলীন হতে থাকব। এই আমার আজকের বাজে কথার অযোগ্যতা বিষয়ক খুব ছোট একটা সংক্ষিপ্ত ধারণা, যা আমার মাথায় এলো বললাম। এ বিষয়ে আপনাদের সুচিন্তিত ধারণা, সুচিন্তিত মতামত, সুচিন্তিত ছবি ইত্যাদি যদি আমি পাই, তাহলে পরবর্তীকালে আরও অনেক বাজে কথা বলার প্রেরণা পাব, উৎসাহ পাব। নমস্কার।